আসসালামু আলাইকুম। এখন আমরা সাইনপ্রাজ ঝিরি ধরে নাইশা পাড়ার দিকে যাব। এরপরেও অনেক পাহাড় আছে, অনেক পর্বত আছে এবং আজকের ট্রেকিংটা আরো বেশি কঠিন হবে। আমরা এখন বুলাই পাড়া থেকে স্টার্ট করলাম। এই যে দেখেন অনেকেই আছে আমাদের সাথে, যদিও আমাদের 14 জনের ভিতরে 4 জন যাচ্ছে না ভয়ে, তারা রিস্ক নিতে পারছে না, যাচ্ছে না। স্বাভাবিক কারণে আমরাই 8 জন রওনা দিয়েছি, আর মানে গাইড সহ 10 জন। দেখা যাক আল্লাহ যেন আমাদেরকে ঠিকঠাক পৌঁছতে পারে। দোয়া করবেন আমরা যেন আমাদের গন্তব্যে সুস্থভাবে সুন্দরভাবে যেতে পারি। আপনাদের দোয়া অবশ্যই লাগবে, কারণ নতুন পাহাড় ট্রেকিং করতেছি, বিশেষ করে এই পথে আমি নতুন। আর ভিডিও করা মূলত আপনাদের উদ্দেশ্যেই, আপনাদের জন্যই, আপনাদের কথা চিন্তা করে ভিডিও করা। এই যে শুরু হলো সকাল, প্রথম ঝিরি এটা পার হলাম। এটা ছোট একটা ঝিরি, এরপরে বড় ঝিরি আছে। মানে এরকম কন্টিনিউ ঝিরি থাকবেই, বড় ঝিরি পিছনে ছোট বড় ঝিরি কন্টিনিউ থাকবে। তবে আজকের পাহাড় ট্রেকিংটা একটু বেশি ডেঞ্জারাস। দেখেন কার ভেতর দেওয়া রাখতেছে, মানে পুরো পথটাই আসলে বান্দরবনে যে ট্র্যাকগুলো থাকে, বিশেষ করে দুর্গম এলাকায় যেগুলো ট্র্যাক, এসব এরকমই, এর চেয়েও বেশি আছে। এখানে তো পাও ফালান যাচ্ছে, পাথরগুলো মাটি দেখা যাচ্ছে, কিন্তু ঝিরির ভিতরে বড় বড় পাথর থাকে, যেখানে বড় বড় খাদ থেকে বোঝা যায় না। এই জিনিসগুলো খুব ডেঞ্জারাস। ড্রাগন ড্রাগন এই যে ড্রাগন ক্ষেত পড়ে সেখানে বিশাল, কিন্তু ড্রাগন ফল একটা ধরে না এখনো। ভিডিও করাটাও অনেক ভয়ের, কারণ মানে কনসেন্ট্রেট একটু এদিক ওদিক হয়ে গেলেই পাথরের সাথে উঠতে খাওয়ার ভয় থাকে, স্লিপিং ভয় থাকে, ব্যথা পাওয়ার ভয় থাকে। স্বাভাবিক মানে ভিডিও করতে গেলে ভিডিওর দিকে নজর দিতে হয়, এটার ফোকাস কেমন আসতেছে সেটার দিকে নজর দিতে হয়। তখন পথ চলার দিকে সমস্যা হয়ে যায়, পা ফালাতে সমস্যা হয়ে যায়, তখনই অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে। তারপরেও ভিডিও করতে হবে, মেনলি তো ভিডিও করার জন্যই আসা, দেখার জন্যই আসা, আপনি যেটা দেখানোর জন্যই আসা। তো সেটা যদি দেখাতেই না পারি তাহলে আসলে লাভ কি? এই জন্য দেখেন কিভাবে নামতে হচ্ছে। এই ছোট ছোট স্টেপে আমরা আজকে প্রায় 8 থেকে 10 ঘন্টার মতো হাঁটতে হবে। অত না হলেও হয়তো 6-7 ঘন্টা হাঁটতে হবে। মানে পুরো বান্দরবনটাই যেন নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। আল্লাহ তাআলা মনে হচ্ছে যে সকল সৌন্দর্য এখানে ঢেলে দিয়েছে। হ্যাঁ, কারণ আছে, মানুষজন কম, স্বাভাবিক পরিবেশ নষ্ট হয়নি, কিন্তু মানুষ এখন আসা শুরু হয়েছে অ্যাভেলেবেল। এই জন্য কিছুটা হলেও বিনষ্ট হচ্ছে এখানকার প্রাকৃতিক পরিবেশ, সৌন্দর্য, প্রাকৃতিক দৃশ্য। মানুষ এখানে আসে, বোতল টোতল ফেলে যায়, পলিথিন ফেলে যায়, চিপস খায়, চিপস ফেলে যায়, চিপসের কাগজ, নানাবিধ ময়লা আবর্জনা করে যায়। এতে করে পরিবেশের কিছু ক্ষতি হচ্ছে। এই জন্য আমরা চেষ্টা করব ট্যুরে আসলে অবশ্যই চিপস, পানির বোতল, পরে এগুলো যেখানে সেখানে না ফেলে নিজের ব্যাগে রেখে পরে সমতলে গিয়ে ঠেলে দিলেই হবে, পুড়ে ফেলে নষ্ট করলেই হবে। তাহলে প্রাকৃতিক ভারসাম্যটা রক্ষা পাবে,
প্রাকৃতিক সৌন্দর্যটাও যুগ যুগের পর যুগ টিকে থাকবে। আমি ইন্ডিয়াতে দেখেছি তারা মানে একটু পরে পরে ডাস্টবিন দিয়ে এইসব টুরিস্ট স্পটে। বাংলাদেশ আসলে এখনো ওরকম হয়ে ওঠে নাই, আর বাংলাদেশের মানুষ এখনো অত সভ্য হয়ে ওঠে নাই যে সর্বত্র ডাস্টবিন থাকলেও তারা ডাস্টবিনে ফালাতে চায় না। আবার যে কাউকে কিছু বলতে চান এটাও তারা মাইন্ড করে। স্বাভাবিক নিজে থেকে সচেতন হতে হবে, ফ্যামিলিগত থেকে সচেতনতা সৃষ্টি করতে হবে বাচ্চা কাচ্চাকে, তাহলেই মানে সম্ভব মানে আমাদের পরিবেশটা সুন্দর রাখা এবং পাহাড়ি এই পরিবেশ সুন্দর রাখা। তাহলে আমরা যুগ যুগ ধরে এই জিনিস সৌন্দর্যগুলো দেখতে পাবো এবং আমাদের পূর্বপুরুষ যারা আসে, আমাদের ভবিষ্যৎ যারা, তারাও দেখতে পাবে, তাদের জন্য সংরক্ষণ থাকবে। এই জিনিসগুলো মাথায় রাখবেন অবশ্যই। আর পাহাড়ের সৌন্দর্য আসলে বলে শেষ করা যাবে না। দুর্গম নির্জন পাহাড়, বিজন পাহাড়ে কত কিছু যে গোপন আছে এটা আমাদের জানা বাহিরে। আর সর্বোচ্চ আমরা যেতেও পারি না, সব জায়গায় যাওয়া যায় না, রেস্ট্রিক্টেড আছে। এইগুলোতে রেস্ট্রিক্টেড, এগুলো নিষিদ্ধ এলাকা, তারপরেও আমরা যাচ্ছি। আর আমরা যেখানে যাচ্ছি সেখানে বাংলাদেশের শাসনও চলে না, মায়ানমারের শাসনও চলে না, চলে আরাকান আর্মির। মাঝে মধ্যে এখানে আরাকান আর্মি ডিস্টার্ব করে, সেটাও একটা ভয় থাকে, কারণ এরা কাউকে মানে না, কোনো সরকারকেই মানে না। আরে স্বাভাবিক কপাল খারাপ হলে হয়তো এদের বাটে পড়েও যেতে পারেন আপনারা। আমরা যে কেউ, আল্লাহ যেন এরকম পরিস্থিতি না দাঁড় করায়, দোয়া করবেন। মায়ের ছেলে মায়ের কোলে যেন ফিরে যেতে পারি এবং আমার বাচ্চা কাচ্চাও আছে, তাদের কাছে যেন আমি ফেরত যেতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে। যাচ্ছেন কি সুন্দর, কি সুন্দর। আমি আর ওই দিক দিয়ে উঠলাম না, আমি এই দিক দিয়ে আসলাম, কারণ এই দিক দিয়ে ওঠা কিন্তু একটু কঠিন ছিল। আসতে যদি আসতে করে অনেক কঠিন পথ আছে, সেগুলো সামনে আসবে, দেখাবো ইনশাআল্লাহ। আমাদের এক গ্রুপ পিছনে অন্য একটা গ্রুপের ভাইকে দিলে দেখতে পাচ্ছি, তিনজনকে। যাক, বুকে একটা সাহস সঞ্চার হলো। আসলে পাহাড়ে এই নির্জন পরিবেশে অনেক সময় নিজের পায়ের সাউন্ডটাও শুনলেও ভয় লাগে যে কিসের সাউন্ড হলো। আর এখানে হঠাৎ করে যদি কাউকে দেখা যায় পরিচিত, বিশেষ করে আমাদের সমতলের লোকজনদের, সমতলের ভাইদেরকে দেখা যায়, তাহলে মনটা অনেক ভালো হয়ে যায়, মনে সাহস সঞ্চার হয়, মনে হয় না আমি একজন আমার বাঙালি ভাই পেয়েছি। স্বাভাবিক মানে বিদেশে থাকলে যেমন দেশি মানুষকে দেখলে ভালো লাগে, ঠিক সাহস পায়, ও ঠিক ওরকমই কাউকে পেলে খুব ভালো লাগে। আমারও ঠিক তেমনই লাগছে, কারণ সিমসাম গাছ সিমসিম করে এইসব নীরব পরিবেশে, সেই সব জায়গায় হঠাৎ কাউকে পাওয়া অবশ্যই ভালো লাগা কাজ করে। আসলে আমার সাথে অনেকে আসতে চায়, প্লাস আমার আত্মীয় স্বজন কেউ আসতে চায় অনেকে, কিন্তু তাদেরকে আনা কোনোভাবে সম্ভব না। যেমন এক মুরব্বী বড় ভাই, উনি এসেছে অনেক জোর করে, মনের জোরে। ওনার বয়স হয়তো 50 ঊর্ধ্বে, কিন্তু উনি এসে আজকে বুলাই পাড়ায় থেকে রয়ে গেছে। কারণ কালকে উনি ওনার প্রেশার আসার সময় প্রেশার লো হয়ে গেছিল আলীকদম বাজারে, চিকিৎসা দিয়ে ওষুধ খাওয়ায় ওষুধ সুস্থ করে নিয়ে আসা হয়েছে।
আর কালকে ট্র্যাক করে উনি ভয় পেয়ে গিয়েছে, পা ফুলে গিয়েছে, উনি আর আজকে আসেন নাই, উনি ওখানে রয়ে গেছেন। আরো দুটো ছেলে রয়ে গেছে যারা হয়তো বা কখনো আগে পাহাড় ট্র্যাক করে নাই, তারাও আসে নাই ভয়ে। এই জন্য আসলে মন চাইলেও নিয়ে আসা তাদেরকে সম্ভব নয়, কারণ জোর করে নিয়ে আসে নিজেও বিপদে পড়তে হবে, তাদের তার পুরো টিমটাই বিপদে, প্লাস আমার যে আমি যাকে সাথে নিয়ে আসবো তার সেও বিপদ, আমারও বিপদ। এতে সব জায়গায় আবেগ কাটানো যাবে না, আবেগ দিয়ে কাজ করা যাবে না। এই জন্য আসলে আবেগ অনেক কিছু আমি দূর করে দিয়েছি, আবেগ ঠেলে ফেলেছে। ও দারুণ জিনিস রে ভাই, এটা একটা মানে এই যে গেট করে দেওয়া আছে, জানি না এগুলো গেট কারণ কি কারণে করে দেয় আমার জানা নেই, তবে বন্ধ খালি যাচ্ছে এই দিকে মুখ করে দেওয়া হয়েছে। এই আপনাদের আমার কাছে চমৎকার লাগছে জায়গাটা। আর আপনারা যারা ট্রেকিং আসবেন একটা কথা বলে রাখি, অবশ্যই ভালো মানে ট্রেকিং স্যান্ডেল নিয়ে আসবেন। জুতোর চেয়ে মানে কেস বা সুরসে আপনার নিয়ে আসবেন হলে ট্রেকিং স্যান্ডেল, যেগুলো পান্ডা আছে, অ্যাডিডাস আছে, এইসব এদের ইয়েগুলো ভালো, হয়তো 1200 থেকে 1500, 1800, 2000 টাকা, 2200 টাকা নিতে পারে। এগুলো নেবেন, স্লিপিং করবে না, স্লিপিংয়ের ভয় থাকে কম, নষ্ট হওয়ার ভয় থাকে না। কিন্তু আমরা যদি 200 টাকার মানে বলি পার ট্র্যাকের জন্য, এগুলো ভালো না, ফেটে যায়, নষ্ট হয়ে যায়, স্লিপ কাটে, অনেক কিছুই সমস্যা হতে পারে। আর পাথরের রাস্তা ট্র্যাক করার সময় অবশ্যই পাথরকে চেষ্টা করবেন পাথরের ওপর পা নেওয়া দেওয়ার জন্য, বিশেষ করে যেসব পাথর পানিতে ডুবে থাকে। অনেক সময় শুকনো পাথরও পানি পেলে পিচ্ছিল হয়ে যায়, তখন স্লিপ কাটে এবং ব্যথা পায়, অনেক সময় বড় ধরনের ক্ষতি হয়। ক্ষতি না হলেও দেখা যাচ্ছে যে আপনি যদি শুধু মচকে যায় তাহলে আর কোনো চলার পথ নেই। স্বাভাবিক কারণে এখানে প্রতিটা স্টেপ অনেক হিসাব করে পা ফেলতে হয়। এই জন্য বলবো অবশ্যই ট্র্যাকের সময় ভালো মানের স্যান্ডেল কিনে নেবেন, দামি স্যান্ডেল কিনে নেবেন, যেটা আমি কিনি নাই, আমি শিখলাম এখন। নেক্সট টাইমে যদি আসি, আল্লাহ যদি আসায়, তাহলে চেষ্টা করবো যে মানের একটা স্যান্ডেল নেওয়ার। আর মোজা রাখবেন সাথে 2 জোড়া মোজা রাখলে অনেক সময় পায়ের ছেলে যাওয়া ভয় থেকে রক্ষা পায়, ছেলে যাওয়া থেকে রক্ষা পায়। যদিও বর্ষার সময় জোকের প্রবলেম থাকে, মোজার মধ্যে জোক ঢুকে পড়ে অনেক সময়, তারপরে ওটা পথ চলার ফাঁকে যখন রেস্ট নেবেন তখন চেক করে নিতে হবে, কিছু করার নেই, জোকের প্রবলেম থাকবে। জোক ধরলে ভয় পাওয়ার কিছু নেই, যদিও আমিও ভয় পাই, তারপরে বুঝলাম ভয় পাওয়ার কিছু নেই, ও রক্ত খাওয়া হয়ে গেলে অচল পড়ে যাবে। আর এর আগে যদি বুঝতে পারেন তাহলে সাথে একটু লবণ বা গুল রাখবেন, লবণ বা গুল দিলে সাথে সাথে জোক পড়ে যাবে। তবে জোর করে খুলতে গেলে সমস্যা, খোলা যায় না, প্লাস অনেক সময় দাঁত ভেঙে থাকে, তখন ইনফেকশনের ভয় থাকে। এই জন্য জোর করে না খুলতে গিয়ে বেটার আপনারা অবশ্যই গুল বা লবণ রাখবেন, তাহলে সহজেই এরা ছেড়ে দেয়। আর দেখা যাচ্ছে যে অনেক কিছু বলার আছে, কিন্তু সব একসাথে মাথায় আসে না। এই জন্য আমার ভিডিওগুলো দেখবেন আপনারা একটার পর একটা, তাহলে অনেক কিছু জানতে পারবেন। যদিও আমি যে জানি অনেক কিছু তা না, কারণ আমি তো নতুন এই পথে, তারপর যেটুকু জানি বা যেটুকু শুনেছি, যেটুকু বুঝতেছি, সেটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি, যেন আপনারা কিছুটা হলেও উপকৃত হন যদি এই পথে কখনো আসেন। এই জন্য মানে রাতে যদি একটা ভালো ঘুম হয়, খাওয়ার প্রচুর কলা পাওয়া যায় এখানে, আসলে কলা খাবেন প্রচুর, বাদাম, খেজুর এগুলো নিয়ে আসবেন, এগুলো খাবেন, তাহলে স্টেমিনা বাড়ে, ক্যালোরি যে ক্যালসিয়াম বা যেগুলো এনার্জি লস হয় সেগুলো এনার্জি দূর করবে। এই যে ভাই একটা পড়ে গিয়েছিল, ক্যামেরাতে দেখতে পাচ্ছেন কেন জানি না, এরকম অ্যাভেলেবেল পরে সব আসলে তোলা সম্ভব না, আবার সব
হঠাৎ করে খেয়াল করা সম্ভব হয় না, কারণ খেয়াল করতে গিয়ে নিজেও পড়ে যাওয়ার ভয় থাকে স্বাভাবিক কারণে। দেখা যাচ্ছে যে নিজেকে সেভ করে তারপরে ভিডিও করতে হয়। তারপরে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য, আপনারা যেন ভুল পথে না আসেন, ভুল না করেন। এই যে ভাইটা পড়ে গিয়েছিল, ব্যথা পেয়েছে বেশ। তা এই জন্য আমি চেষ্টা করতেছি সবকিছু তুলে ধরার জন্য আপনাদের সুবিধার্থে। অতএব অবশ্যই ভিডিওটা ভালো করে দেখবেন। টানে না দেখে পুরো ভিডিওটা দেখলে অনেক কিছু মেসেজ পাবেন। ভেবেছিলাম এখন আর ভিডিও করব না, কিন্তু আসলে যতই ভিডিও যাচ্ছি ততই যেন রহস্যময় হচ্ছে আর ভালো লাগছে। কষ্ট হচ্ছে হাঁটতে, কিন্তু প্রাকৃতিক দৃশ্য দেখে ভালো লাগছে। এবার গাছ ছিমছিমা করছে, তারপরেও এই সৌন্দর্য দেখে ভিডিও করার লোক সামলাতে পারলাম না, তাই আবার ভিডিও শুরু করলাম। এভাবে শর্ট ক্লিপ নিয়ে আপনাদের জন্য ছোট বড় ভিডিও তৈরি করতে হয় আমাদেরকে। তা আপনাদের প্রতি ভালোবাসা, আপনার যেমন আমাদের প্রতি ভালোবাসা আছে, ঠিক আমাদেরও আপনাদের প্রতি একটা ভালোবাসা থেকেই ভিডিওটা করা। আসলে একে অপরের ভালোবাসার প্রতি, ভালোবাসার বন্ধন থেকেই অনেক কিছু সৃষ্টি হয়, অনেক কিছু আদান প্রদান হয়। আপনারা যেমন লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাবস্ক্রাইব দিয়ে আমার চেষ্টাকে ভালোবাসা দেন, ঠিক আমিও আপনাদের ভালোবাসাতে উৎসাহিত হয়ে এই এখানে একটা ভুতুরে পরিবেশ। আপনাদের কেমন লাগছে এখানে জানি না, আমি পুরাই ভুতুরে, অন্ধকার, মানে গাছ সিম করার মতো একটা জায়গা। এই যে ও আল্লাহ, এই যে আপনি ওখানে গিয়ে দেখেন কত কি এক্সপ্লোর কত দিয়েছেন আপনি? হ্যাঁ, এক্সপ্লোর কত দিয়েছেন এখানে? শুনে এক্সপ্লোর কত দিয়েছেন? আমি কি এদিকে যাচ্ছি চাই সবচেয়ে বড় সমস্যা যে জোকের ভয়, জোক খুব ডিস্টার্ব করে এখানে। অলরেডি দুটো ফেলে দিয়েছি, জায়গায় আমার কাটা আছে, ওখানে সে সুন্দর কাজে বসার চেষ্টা করতেছিল, ওখানে বুঝতে পেরেছি বিদায়, যাই হোক ফেলে দিতে পেরেছি। আল্লাহ, অনেক খারাপ লাগতেছে, পানি নিতে হবে, পানিও শেষ। সামনে কোনো ঝিরি পালে পানি রিফিল করে খেতে হবে, যে শুধু বাস আর বাস। আসলে আমরা কিন্তু সমতল নাই তো পাহাড়ি, কিন্তু একটার পর একটা খালি উপরে উঠতেছি, এটা বোঝা যায় না ক্যামেরাতে, শুধু উপর দিকে যাচ্ছি। এই উপরে ওঠা শেষ হবে নারিশিয়া পাড়া গিয়ে। এগুলো তো কিছুই না, পাহাড় আছে যেখানে কোনো খাস কাটা নেই, কোনো কিছু নেই, সব সমতল টাইপের। পিচ্ছিল কাটার ভয় থাকে। বৃষ্টি হয়েছে রাতের বেলা, আবার গতকাল তো বৃষ্টি হয়েছে, আর রাতের বেলা বৃষ্টি হয়েছে। সবাই এখানে রিফিল করে নিচ্ছে। ভাই এখানে পানি শেষ, আজকে সবাই পানি বোতল পুরো নেন, পানি খায় একবার আর পানি খাবেন নাকি?
ওরে আল্লাহ, ভাই এটাকেও ধরেন না, এটা কিন্তু ভেঙে যাবে। এই রে ভাঙ্গা ভাঙ্গা, এটা ভাঙ্গা শিকড় ভাঙ্গা। মোটা শিকড় ধরেন, পাতলাটা ধরেন না, ভেঙে যাবে। পাতলা খুলে নিচে পড়বে। এখন শুধু উপরে উঠতেছি, উপরে কারোর জন্য দেরি করেন না, প্যারা খাওয়া লাগবে না। দিয়ে দেন, প্যারাসিটের ব্যবস্থা পরে করতেছি। লাগবে না কেমন ভাইয়া হাওড় আছে না, হাওড়ের টাওয়ারের থেকে লাভ অনেক খাওয়া দিয়ে না গেলে এই যে শুরু, খালি শুরু, এখন খেলা শুরু। আসেন বল পাইছেন নুরু। ওই জায়গাটা স্লিপ করে লাগায়, পা অনেক দূরে রেখে চিন্তা করবে শুধু খেলা উঠতেছি, কোনো কথা নাই। পাখির লাগে এই যে এই যে দেখেন সবাই উঠতেছে কেমন। আহ! ওহ! আবার কি নামবো এই পথেই? হ্যাঁ, গোলায় পাড়া যাবো, মোট কথা আমাদের গোলায় পাড়া তো। কেমনে ওঠে এভাবে? কতক্ষণ উঠতে হবে? মাত্র শুরু করলাম না, এই পাহাড়ের কথা আপনাকে 3 দিন ধরে কইতেছি এই গল্প। আহ! মানে মাত্র শুরু, কিন্তু শেষ কতক্ষণ হবে? যেতে যাচ্ছি, 1 ঘন্টা লাগবে। কি 1 ঘন্টা বেশি? ওই যে চোখ। কয়েকটা, 2টা। পাতা নেন, পাতা নেন, পাতা নেন। আচ্ছা আমি একটু আগে যাই, গায়ে দেন না। ক্যামেরা কিছু বোঝা যাচ্ছে না। হ্যাঁ? ওই ভাই, আপু কই? ওই যে দেখ, আসেন উঠতেছে কই থেকে? মাত্র শুরু। শুরু বলে নাই, 1-1.5 ঘন্টা বেশি উঠতে হবে। বেশি মানে তার মানে হ্যাঁ, এটা মাত্র করলাম না, খেলা শুরু হইতাম। মানে কতক্ষণ লাগবে তা বলতেছে না, তবে 2 থেকে 2.5 ঘন্টা বা 3 লাগতে পারে। ও আসলে পাহাড়টা কিছু বোঝা যায় না, সমতলে আবার নামতে হবে এই পথে। এটাই ভয় পাচ্ছি যে উঠে আবার নামবো কেন। হ্যাঁ ভাই, এটা পাহাড়ের নাম কি? মাইকুয়া পাহাড়। এটাই সেই মাইকুয়া পাহাড়, যা শুধু ইউটিউবারদের কাছে নাম শুনেছি, কিন্তু আজকে দেখার সৌভাগ্য হলো। ভাই মনে হচ্ছে যে জীবন জীবন বের হয়ে যাচ্ছে, আর মনে হয় না উঠতাম। কয়েক মিনিট ওঠার পরে এই অবস্থা, আর তো ঘন্টা ঘন্টা পড়ে আছে। আল্লাহ, আল্লাহ তুমি তৌফিক দান করো। বাকি সামনে পিকচার বাকি অনেক, মানে সিনেমার কেমন ট্রেল শুরু, বাকি পুরো সিনেমা বাকি আছে। অতএব আপনারা আমাদের সাথে থাকেন, এই সিনেমার শেষ দৃশ্য দেখার জন্য অপেক্ষা করেন। আগের সিনেমায় নায়ক নায়িকা মারা যেত, এখন আর নায়ক নায়িকা মরে না, কিন্তু মরে না কি হয় সেটার জন্য অপেক্ষা করতে হবে লাস্ট পর্যন্ত। জন্য এখন আইয়া দেখি আমি শহরের কোলাহল ছেড়ে চলে এসেছি বান্দরবনের গহীন বনে। এই পাহাড়ের নাম মাইকুয়া পাহাড়। এটা উঠতে হলে শারীরিক শক্তির সাথে মানসিক শক্তি
অবশ্যই লাগবে। শুধু শারীরিক শক্তি দিয়ে ওঠা যাবে না, আর যদি মনোবল না থাকে তাহলে আপনি উঠতে পারবেন না। পাশাপাশি শুধু মনোবল থাকলে হবে না, শারীরিক শক্তিও থাকতে হবে। তার মানে দুটার সমন্বয়ে আপনাকে এখানে উঠতে হবে। ওই দেখেন, ওই দূরে দেখা যাচ্ছে, জানি না এ ভাই তো কাছে আমাদের হোস্ট, কিন্তু আরো উপরে উঠে গেল। হ্যাঁ, হ্যাঁ। আমি 5 মিনিট উঠে 10 মিনিট উঠে ক্লান্ত হয়ে গিয়েছি। তার মানে পথ থামে নেই, হয়নি। যদি কোথাও একটু বেশি উঠে যায় সবার কাছ থেকে, তাহলে ওখানে দিয়ে 5 মিনিট রেস্ট নেব। আর দুঃখের বিষয়, এখানে কোনো পানির কারবার নেই। তার মানে কি আপনি যে পানি তার কাছে নেবেন সেটাও নেওয়া সম্ভব না। আহ, আহ, দেখছেন এটা কতটা, আমি বলছি যে কতটা রিস্কি, তার চেয়ে বেশি না। আহ, এই যে দেখেন পিছলা টিমান খাইছে এগুলো, জাস্ট একটু পর যদি বৃষ্টি এই যে হতো। এই যে আল্লাহ আল্লাহ করতেছে এই যে দেখেন যেন কোনোভাবে বৃষ্টি না হয়। ওই দেখেন, আপনি দেখতে পাচ্ছেন, জানি না ক্যামেরায় এত দেখেন, ওই যে ক্যামেরা অনেক নিচে উঠতেছে উঠতেছে। আসলে এখানে জোর খাটানোর কিছু নেই, এভাবেই আস্তে আস্তে উঠতে হবে। ও জোর করতে গেলে আরো বিপদ হয়ে যাবে। যা ফুট পানি আমার কাছে দিতে এখন পানি আমার। এই যে আমাদের হোস্ট ভাই, উনি তো ট্রাক করে অভ্যস্ত, প্রতি মাসেই দেখা যায় 2-1 বার এখানে আসে। আর আমরা তো কালে ভদ্রে আসি, আর আমি তো জীবনে প্রথম আসলাম এই পাহাড়ে। আল্লাহ রহম করুন, আল্লাহ আকবার। পাহাড়ে ওঠার সময় আপনারা আল্লাহ আকবার বলবেন, আর পাহাড় থেকে নামার সময় শুধু পাহাড় না, উঁচু জায়গায় ওঠার সময় আল্লাহ আকবার, আর নিচু জায়গায় নামার সময় সুবহান আল্লাহ বলতে হবে। তাহলে আপনি অনেকটাই শক্তি পাবেন, যদি এটা বিশ্বাস করে থাকেন। আর বিশ্বাস না করলে আসলে কিছুই করার নেই। আমরা দিন শেষে সবাই আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু কাজে কর্মে সেটা অনেক সময় প্রমাণ দিতে ব্যর্থ হই। দাঁড়ালেই যোগ ধরার সম্ভাবনা বেশি থাকে। স্বাভাবিক কারণে রানিংয়ে থাকতে হয়, থাকলে হয়তো বা একটু হলেও মানে ভয় থাকে কম, কিন্তু সবসময় তো আর হাঁটা যায় না। এই জন্য যেখানে দাঁড়াবেন লতা পাতা জঙ্গল যেন না থাকে, ফ্রেশ মাটি পাইলে ওখানে দাঁড়ানোর চেষ্টা করবেন, শুকনা মাটি। তাহলে ওই জায়গাগুলো যোগ তেমন দেখা যায় না, থাকলেও এটা অল্প। আল্লাহ, আসলে এই ভিডিওটা পুরোটা দেখানো সম্ভব না আপনাদেরকে, আমি স্কিপ করে দিচ্ছি, পরে লাগে আবার আপনাদেরকে আমি দেখাবো। এই পর্যন্তই দেখাই। দেখেন আমি এতক্ষণ দেখাই না আপনাদের, কিন্তু দেখেন একটা তিনটা যোগে একসাথে ধরেছে কিভাবে, টানে ওঠানো যায় না, কি ভয়ঙ্কর। এই যে ভাই অনেকবার শেষ হয়ে যায়, ভাই রক্ত খায় শেষ। এরকম কতজনে যে খেয়েছে, ভাই ধরেছিল 2টা ফালাই দিয়েছে। ছবি তোলেন, তখন ভিডিও করার কোনো স্কোপ ছিল না। ওকে, এখন আমরা মাইকোয়া পাহাড়ে আছি। ভেবেছিলাম মাইকোয়া পাহাড় মনে হয় শেষ, কিন্তু শেষ হয়েও হলো না শেষ। খালি উঠতেছি আর উঠতেছি। যখনই বলি আর একটু সামনে, আসলে সামনে শেষ হচ্ছে না আমাদের। হয়তো
অবশ্যই শেষ হবে, তবে অনেক সময় পরে হয়তো তারা যে সময় বলে তার চেয়েও আরো 20 মিনিট পরে, আধা ঘন্টা পরে, হতে পারে 1 ঘন্টা পরে। তারপরেও হতাশ হয়ে বসে গেলে চলবে না, কারণ আমাদের ডেস্টিনেশন আরো সামনের দিকে। স্বাভাবিক আমাদেরকে পথ চলতে হবে, আগায় যেতে হবে, সামনে উঠতে হবে। সামনে উঠতে গেলে, সামনে অগ্রসর হতে গেলে ক্লান্তি সবার আগে আমি। রাখা যাবে না, ক্লান্তি দূর করতে হবে, ঠিক আছে? আর এই যে মোটামুটি একটা চূড়ায় চলে আসছি পাহাড়ের উপরে। এখানেও এই যে পানির ব্যবস্থা করা হচ্ছে বিশেষ পদ্ধতিতে। এই যে আমাদের দাদা, আমরা ফার্স্ট চলে আসছি, আমরা 2 জন আগে আসছি, পরে দাদা 3 জন, আর আরো দেখেন গাছটা, দেখেন কত মোটা গাছ। হয়তোবা অনেক সময় এই গাছগুলো ঝড়ে পড়ে যায়, কিন্তু এগুলো কোনো কাজে লাগে না, পরে আর নষ্ট হয়ে যায়। কারণ এখান থেকে এই কাঠ বা গাছ সংরক্ষণ করা অনেক কষ্টসাধ্য বিষয়, স্বাভাবিক কারণে এখানেই নষ্ট হয়ে যায়। কিন্তু গাছগুলো অনেক দামি, কিন্তু ইচ্ছে করলে সংরক্ষণ করা যায় না, মন চাইলেই সব কিছু রক্ষা করার সুযোগ নাই এখানে। শহরের মতো এখানে দেখা যাচ্ছে যে অত যান্ত্রিকতার ব্যবস্থা নেই, অত আধুনিকতার ব্যবস্থা নেই। স্বাভাবিক তারা ইচ্ছে থাকলেও তাদের অনেক কিছুই সীমাবদ্ধতার কারণে তারা সামনে অগ্রসর হতে পারে না। এই যে জুম চাষের জন্য এটা গাছ যা ছিল সব কেটে ফেলেছে, আবার নতুন করে হয়তো গাছ লাগাবে, চারা লাগাবে। এই যে আগুন লেগে দিয়েছিল, এখন বর্ষা চলে আসছে, এখন নতুন করে তারা আবার ফসল চাষ করার জন্য প্রক্রিয়া দিন এখনো শুরু করে নাই। এটা একটা ফসল চাষের পূর্বে যে একটা প্রক্রিয়া থাকে, সেটারই ফার্স্ট স্টেজে অবস্থান করতেছে। এরপরে স্টেজগুলো কি হয়তো বা মাটি দিয়ে কোদলাবে, তারপরে আবার ঝুরঝুরা করবে এগুলো দলামাটিগুলো, তারপরে আবার ফসল লাগাবে প্রসেসিং করে। আসলে আমরা ঠিক জানি না, কারণ জুম চাষের সময় থাকা হয়নি। যদি থাকতে পারতাম তাহলে হয়তো ওদের সাথে কথা বলে প্রসেসিং, এবং শুধু কথা বলো না, সশরীরে দেখানো যেত কেমনে প্রসেসিং করে। তো ওই সময়টা খুব টাফ, আর স্বাভাবিক কারণে থাকা সম্ভব না, সবাই থাকেও না। হয়তো বা কিছু কিছু ইউটিউবার থাকলেও থাকতে পারে, দেখাতে পারে, যাদের হাতে প্রচুর সময়, যারা এই কাজ নিয়ে সবসময় ব্যস্ত থাকে। আসলে আমরা তো জব করি, জবের পাশাপাশি এটা করি, ইচ্ছে করলেই আমরা থাকতে পারবো না। পেটের সন্ধানে, খাদ্যের সন্ধানে, জীবন জীবিকার সন্ধানে চাকরি করতে হয়, স্বাভাবিক। এখানে আমরা একটা সীমিত সময়ের জন্য এসেছি, আবার সীমিত সময় পরে চলে যাব। এই জন্য সবকিছু দেখানো সম্ভব না, তবে যেটুকু সম্ভব সেটুকু আমি চেষ্টা করেছি সুন্দরভাবে, নিখুঁতভাবে, আমার ক্ষমতার ভিতরে আমি দেখেন এই যে একটা গাছ, দেন কত বড়, বিশাল বড় গাছ, মানে পাহাড় আর পাহাড়। আমরা কিন্তু বিশাল একটা পাহাড়ের উপরে উঠেছি, হতে পারে এটা 2200-2500 সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচু। এই যে বিদ্যুৎ চমকাইতেছে, দোকান আকাশ গর্জন দিচ্ছে। আল্লাহ আল্লাহ করতেছে বৃষ্টি না আসলে হয়, তাহলে মাঠে মারা। কারণ আমরা যে পথে আসছি ওই পথে আবার নামতে হবে, আর এই পথে নামতে গেলে যদি রাস্তা কাদা হয়ে যায় তাহলে নামাটা অনেক কষ্ট হয়ে যাবে, পিচ্ছিল হয়ে যাবে রাস্তা, স্লিপ কেটে নিচে পড়ে যাওয়ার ভয় থাকে। এই জন্য রোদ হোক গরম হোক সমস্যা নেই, কিন্তু বৃষ্টি হলে পথ চলাটা অনেক কষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহর কাছে বল সবাইকে সন্তুষ্ট রাখার জন্য, কখনো কাউকে বেজার করে, কখনো কাউকে খুশি করে। এটাই, এইভাবেই উনি ব্যালেন্স করে, এইভাবেই উনি নিয়ন্ত্রণ করে। এটাই আল্লাহর বৈশিষ্ট্য, আল্লাহর সৌন্দর্য।
আল্লাহ সৃষ্টির রহস্য। দেখেন অনেক নিচু, ক্যামেরা এটা বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে সমতল, কিন্তু আসলে অনেক নিচু জায়গা এটা। আমরা এখন মাইক্রো পাড়ায় চলে এসেছি। এটা হচ্ছে মাইক্রো পাড়া, এই পাড়াটাতে চলে এসেছি। এখানে এই যে এই যে জরাজীর্ণ একটা ঘর, যদিও সংস্কার করে নাই, কারণ কি জানি না, অনেক পুরনো ঘর। এখানে এই যে দাদা একটা দাঁড়ায় আছে, হাই, এই যে হাই দিচ্ছে দাদা, এখানকার স্থানীয়, এনারা ভালো মানুষ, আসলে ভালো সবাই, কিন্তু যখন আমি আমার স্বার্থে আঘাত লাগবে তখন স্বাভাবিক আমিও খারাপ হয়ে যাব, এটা স্বাভাবিক। তো এই জন্য আমাদের মনে রাখতে হবে যে ভালো সবাই, কিন্তু কিন্তু সবাই সবাইকে সম্মান করতে হবে, সবাই সমানকে সম্মান করে পথ চলতে হবে, তাহলে দেখবেন যে সবাই ভালো, কেউ খারাপ না। সবার রীতিকে সম্মান করতে হবে, সবার আবেগকে মূল্যায়ন দিতে হবে, সবার গোপনীয়তাকে গোপন রাখতে হবে, তাহলে ওনারাও অনেক ভালো। কিন্তু ওনাদের যদি গোপনীয়তা আপনারা রক্ষা করেন না করেন, ওরা যদি বাধা বাধ্যকতা যদি রক্ষা না করেন, তখন ওরা দেখেন পাহাড়ি মুরগি কত বড় বড়, অনেক বড় মুরগি, বড় দেখেন সুন্দর। ওই যে একটা, এগুলো কিন্তু অনেক দাম হয়, 1,000, 1,500, 2,000 টাকা করে নেয় একটা মোরগ, পাহাড়ি মুরগির কথা বলে। যদিও এনারা এখানে পালে, এগুলো দেশি। এই যে এটাই হচ্ছে সেই মাইকুয়া পাড়া। আমরা এখানে আগে চলে এসেছি বিদায় একটু রেস্ট নিচ্ছি, এরপরে আবার রওনা দেব। সবাই উঠে আসলে রওনা দেব। যে আমাদের টিমের 3 জন বসে আছে এখানে, এই যে সুন্দর কাঁঠাল ধরেছে। সাজেক গেলে কাঁঠাল খাওয়া যায় কি সুন্দর, কিন্তু এখানে কাঁঠাল পেলাম না, এবার ফলও পেলাম না। লিচু, কাঁঠাল, সাজেক সুন্দর পরিমাণে খাওয়া গেছে, কিন্তু এখানে কিছু পেলাম না, দুর্ভাগ্য। খেতে পারলে, ফল খেতে পারলে মানে ভালো লাগতো এখানকার, কিন্তু কোনো ফলই নাই, একমাত্র কলা ছাড়া।